আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পে 43 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঢাকা শহরের ব্যস্ততার ভিড়ে, শব্দের আর ভিড়াক্রান্ত ট্রাফিকের মাঝে এক কোণে ছোট্ট এক রেস্টুরেন্ট। এখানে অন্য জায়গার মতো ভিড় নেই, কোলাহল নেই, নিঃশব্দ একটা আলাদা পরিবেশ। রেস্টুরেন্টের এক কোণে টেবিলে বসে আছে রিশা। সামনে রাখা কফির কাপটা অনেকক্ষণ আনটাচ পড়ে আছে। গরম কফিটা এখন একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। রিশার হাত কাঁপছে হালকা হালকা, নার্ভাসনেসে বারবার কচলাচ্ছে হাত। আবার দরজার দিকে তাকাচ্ছে, কারোর জন্য এই দীর্ঘ প্রতীক্ষা, বুক ধরপড় করা উদ্বেগ। হঠাৎ সেই প্রতীক্ষার অবসান ঘটলো। রেস্টুরেন্টের দরজা ঠেলে ঢুকলো আকাশ। সারা শরীর ঘামে ভিজে নিয়ে একাকার, পরনে একটা সাধারণ অফ হোয়াইট রঙের টি শার্ট। তীব্র রোদে ছুটে আসায় ক্লান্ত মুখটা আরো ক্লান্ত লাগছে। গায়ের রঙও যেন অস্বাভাবিকভাবে ম্লান দেখাচ্ছে। কারণ একে ছোট ছোট ঘামের বিন্দু, চুল এলোমেলো। সময় বের করা ওর জন্য কঠিন ছিল, তবুও আজ এসেছে। টিউশন শেষ করে কোনো রকমে তাড়াহুড়ো করে এখানে এসেছে। রিশার চোখ থমকে গেল। ওর ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ, আকাশ হইতে ওর জীবনের অমূল্য রত্ন। এতদিন আরো ভালোভাবে বুঝে গেছে এই মানুষটাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না। সাহস জুগাতে জুগাতে বহুদিন কেটেছে। আজ অবশেষে অনেক কষ্টে আকাশকে রাজি করিয়েছে দেখা করার জন্য। আজও ও বলে দেবে নিজের বুকের ভেতর জমে থাকা ভালোবাসার কথা। আকাশের চোখ গিয়ে পড়লো রিশার উপর। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এ মেয়ে তো সাধারণ জিন্স আর কুর্তাতেই অভ্যস্ত, আজকে কিনা হালকা রঙের একটি থ্রি পিস পরেছে। অদ্ভুত লাগছে তাকে দেখতে, অনেক সুন্দর লাগছে, অপরূপ লাগছে। কিন্তু আকাশের মনে একটা কাটা। এই মেয়েটার সৌন্দর্য যতই তাকে ঘায়াল করুক, তার জন্য কোনো লাভ নেই, কারণ বাস্তবে ওরা দুজন কখনো এক হবে না। আকাশ এগিয়ে এসে রিশার সামনে চেয়ার টেনে বসলো, অথচ রিশা তখনও দাঁড়িয়ে আছে, যেন কি বলবে বুঝে উঠতে পারছে না। আকাশ একটু বিরক্তি সুরে বলল, বসো, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আরেকটা টিউশনি আছে। কথাগুলো শুনে রিশা ধীরে ধীরে বসে পড়লো। ভেতরের তীব্র নার্ভাসনেস কাজ করছে, মনে হচ্ছে সব শব্দ গুলিয়ে গেছে। যেভাবে রিহার্সেল করেছিল, আকাশকে দেখার পর সব ভুলে গেছে। কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। কোন রকমে বলল, আমি আপনার জন্য কফি অর্ডার করি। আকাশ হালকা বিরক্ত গলায় উত্তর দিল, না, আমি করছি, তোমার করার দরকার নেই। কি বলার জন্য আমাকে ডাকছো সেটাই বলো। কথা শেষে রিশা গভীর শ্বাস নিল, সাহস সঞ্চয় করলো, তারপর এক নাগারে বলে ফেললো বুকের ভেতরের সব কথাগুলো। রিশা বলল, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে সারা জীবন থাকতে চাই। প্লিজ না বলবেন না। আমি পারবো না আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে। অনেকবার মনকে বুঝিয়েছি, কিন্তু মন মানেনি। আমার মন আপনাকেই চাই, আমি আপনাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। বলে একটা বড় শ্বাস ছাড়লো রিশা। বুক যেন হালকা হয়ে গেল। আকাশের চোখে তেমন কোনো ভাব দেখা গেল না। আগে সব জেনে শুনে এসেছে, এমনকি উত্তরটাও গুছিয়ে রেখেছে। ঠান্ডা গলায় বলল, ভালোবাসা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যাকে ভালোবাসো তার সাথে সারা জীবন থাকা লাগবে এমন তো কোনো নিয়ম নেই। তোমার আর আমার কোনোদিন এক হওয়া সম্ভব নয়, তাই এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। রিশা তৎক্ষণাৎ উত্তর দিল, চোখের পানি ভরে আছে ধীরে ধীরে। তারপর বলল, পারবো না, একদমই পারবো না। আকাশ গম্ভীর স্বরে বলতে লাগলো, তুমি একবার তোমার পরিবারের দিকটা ভেবে দেখো, আরেকবার আমার পরিবারকে। আমার বাবা সারা জীবন তোমাদের কোম্পানিতে সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করেছে। আমি বেকার, যদিও সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। আল্লাহ চাইলে হয়তো একদিন পাবো। কিন্তু বলতো, কখনো কি শুনেছো কোনো কোম্পানির মালিকের মেয়ে একজন সাধারণ চাকরিজীবীকে বিয়ে করেছে? এটা শুধু সিনেমাতে হয়, বাস্তবে আলাদা। তাই অযথা সময় নষ্ট করো না, মন থেকে এসব ভাবনা বাদ দাও। রিশার চোখ টলমল করছে। এবার কাপা গলায় বলল, আমি শুধু বলেছি আমি আপনাকে ভালোবাসি। তার উত্তরে এত কিছু শুনতে চাইনি। সরকারি চাকরি নিয়ে যদি বলেন, বড় ভাই তো সরকারি চাকরি করে, তবে সমস্যা কোথায়? আমি আমার পরিবারকে রাজি করাবো। আপনি শুধু বলুন, আপনি কি আমাকে ভালোবাসেন? আমার ভালোবাসা গ্রহণ করেছেন কিনা? আকাশ গভীর শ্বাস ফেলে বলল, বলেছি তো আমি বামন। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো যায় না। তুমি হচ্ছ চাঁদ, তোমার দিকে হাত বাড়ানোর যোগ্যতা আমার নেই, ভুলে যাও। আর তোমার ভাইয়ের কথা বলছো, সে শখ করে চাকরি করছে, তার পরিবারের টাকার অভাব নেই, ওঢেল আছে। কিন্তু আমার কাছে ওঢেল টাকা নেই, তাই এই নিয়ে আর ভাবো না। রিশা এবার জেদি কণ্ঠে বলে উঠলো, যদি বলি আমি বাদ দেবো না। আকাশ নির্লিপ্ত ভাবে তাকালো, তারপর বলল, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কাছ থেকে কিছু আশা করো না। আল্লাহ হাফেজ, আমার দেরি হয়ে যাচ্ছে। বলে উঠে দাঁড়ালো আকাশ। টেবিলের বিল মিটিয়ে দিল। রিশার কফির দামও দিয়ে গেল। নিজের কফির অর্ডার ক্যান্সেল করলো। বেরিয়ে যাওয়ার আগে কেবল একটা বার তাকিয়ে বলল, তোমার জন্য কফির বিল দিয়ে দিলাম, খেয়ে নিও। রিশার বুক যেন ভেঙে গেল। কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠলো, আমি শুধু একটা উত্তর চাই, আপনি আমায় ভালোবাসেন কিনা সেটা বলুন। বাকিটা আমি সামলে নেব, আমি সব ঠিক করে নেব, শুধু একবার স্বীকার করুন। আকাশ এবার কোনো কথা বলল না, শুধু কঠিন মুখে পেছনে ঘুরে চলে গেল। রিশা ভাঙা গলায় চিৎকার করে বলে উঠলো, কেন? শুধু টাকা আর পরিবার নিয়ে ভালোবাসা কি এত তুচ্ছ? ধপ করে চেয়ারটায় বসে পড়লো রিশা। বুকের ভেতর চেপে থাকা কষ্টটা হঠাৎ বেরিয়ে এলো কান্নায়। রেস্টুরেন্টের ভেতর ছোট ছোট শব্দে ভরে গেল ওর কান্নার সুর। আশেপাশের মানুষ তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। পাশের টেবিল থেকে একজন মহিলা আর এক ওয়েটার ছুটে এলো। তারপর বলল, আপনি ঠিক আছেন ম্যাম? রিশা মাথা তুলে তাকালো। চোখের পানি সামলে হালকা মাথা নেড়ে জানালো, সে ঠিক আছে। তারপর দ্রুত হাত দিয়ে চোখ মুছে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। গাড়িতে উঠে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, কাকা, আমাকে বাসায় নিয়ে চলুন, যত দ্রুত পারেন। ড্রাইভারের চোখে অবাক দৃষ্টি, কিন্তু কিছু না বলে ইঞ্জিন চালু করলো। গাড়ি ছুটে চলল ব্যস্ত ঢাকা শহরের ভিড়ের মধ্যে। আর পেছনে সিটে বসে থাকা রিশা নীরবে বুক
ভেঙে কান্না চাপাতে লাগলো। জারিন চোখে পানি নিয়ে রিশার রুমের সামনে এসে থেমে গেল। চোখের কোনো জমে থাকা অশ্রু হাতের পিঠ দিয়ে মুছে ফেললো ও। এখন যদি নিজের কান্নায় ভেঙে পড়ে তাহলে প্রাণপ্রিয় বান্ধবীর দুঃখে পাশে দাঁড়ানোটা কেমন যেন অন্যায় লাগবে। তাই নিজেকে জোর করে সামলে নিয়ে হালকা করে দরজায় ধাক্কা দিল। দরজাটা আলগা চাপা ছিল, সামান্য ধাক্কাতেই খুলে গেল। ঘরটা একদম অন্ধকার। নিঃশব্দে জারিন ভিতরে ঢুকে দরজা লাগিয়ে লাইট অন করলো। আলো জ্বলার সাথে সাথে পুরো ঘরটা স্পষ্ট হয়ে উঠলো। আর সেই সঙ্গে চোখে পড়লো রিশা মেঝোতে গুটিসুটি মেরে পড়ে আছে জোরসোর হয়ে। দৃশ্যটা দেখে জারিনের বুক কেঁপে উঠলো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিশার সামনে হাঁটু গেড়ে বসলো। দুই হাত দিয়ে আলতো করে রিশার বাহুতে ধাক্কা দিয়ে কাপা গলায় বলল, এই রিশু আমার বেবি, কি হয়েছে তোর? উঠ না, বল আমাকে কি হয়েছে। এতক্ষণ চোখ বন্ধ করে থাকা রিশা ধীরে ধীরে চোখ খুললো। চোখের পাতা ভারী, লালচে হয়ে গেছে কান্নার চাপে। গাল বেয়ে শুকনো অশ্রুর দাগ এখনো স্পষ্ট। রিশা জারিনের দিকে তাকাতেই আচমকা ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো। শব্দ করে কান্না শুরু করলো। জারিনও বুক ভরে আগলে নিল তার প্রাণপ্রিয় বান্ধবীকে। এক হাত দিয়ে রিশার পিঠে আরেক হাত দিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তারপর বলল, কি হয়েছে রিশু, বলতো, প্লিজ বল না। তোকে এভাবে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। জারিনের কোমল কণ্ঠে যেন আরো ভেঙে পড়লো রিশা। আরো জোরে কান্না শুরু করলো। জারিন আবার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, প্লিজ শোনা, বলতো কি হয়েছে। আমি তো আছি তোর পাশে। ফোনে যেভাবে কাঁদছিলি আমি তো ভয় পেয়ে গেছিলাম। আকাশ ভাইয়ের সাথে দেখা করতে গেছিলি তাই না? কি বললো সব খুলে বল। রিশা কেঁদে কেঁদে ফুপিয়ে বলল, আমাকে কখনো নিজের কাছে টানবে না এমনটাই বলে দিয়েছে। পাষাণ পুরুষ, একেবারে পাষাণ। শুধু নিজের দিকটাই দেখে, আমার দিকটা একটুও বুঝলো না। সে আমাকে চাই না, একটুও না। জারিন রিশার গাল মুছে দিয়ে বলল, ভালো করে বলতো কি হয়েছে, ঠিক মতো বল। কিছু খুলে না বললে বুঝবো কেমন করে। রিশা জারিনের কোলে মাথা রেখে আবারও মেঝেতে শুয়ে পড়লো। পা ছড়িয়ে দিল ক্লান্ত ভাবে। জারিন ওর মাথায় হাত বুলিয়ে দিল যেন একটু হলেও শান্তি পায় বান্ধবীটা। রিশা বড় একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে সব খুলে বলল। আকাশের সাথে দেখা, তার কথাগুলো, সেই মুহূর্তের অপমান আর ভাঙা এক স্বপ্ন, একে একে সব। জারিন নিঃশব্দে শুনে গেল। চোখে এক ফোঁটা অশ্রু জমে উঠলো, কিন্তু ওর সামনে তা লুকিয়ে রাখলো। শেষে মাথায় হাত বুলিয়ে শান্তস্বরে বলল, শোন, এত ভেঙে পড়িস না রে। আমি আছি তো, আমরা দুজন মিলে কোনো না কোনো উপায় বের করবই। রিশা ফিসফিস করে বলল, না জানু, কিছু হবে না। সে আমাকে নিজের করে নিতে চায় না। জোর করে কেউ কারো হয় না। সে শুধু আমার ভালো চেয়েছে, কিন্তু আমি কি চাই সেটা কখনো ভাবিনি। আমার মনের দিকটা, আমার কষ্টটা একটুও বুঝেনি। জারিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চুপ কর এখন। আরেকবার চেষ্টা কর রিশু। একবার না পারলে শতবার চেষ্টা কর, না হলে সারা জীবন আফসোস থেকে যাবে। হয়তো সময় বদলাবে, মানুষও বদলাবে। রিশা তিক্ত কণ্ঠে বলল, দেখা করবে না সে আমার সাথে আর। জারিন বলল, হবে, আমি ব্যবস্থা করব। জারিন ওর হাত ধরে দৃঢ় কণ্ঠে কথাগুলো বলল, আমার রিশু বেবিকে এভাবে ভাঙতে দেব না। তার জন্য যা করতে হয় তাই করব আমি। রিশা জারিনের বুকে মুখ গুজে আরো জোরে কেঁদে ফেললো। জারিনও ওর পিঠে হাত বুলিয়ে রইল। কিছুক্ষণ আগের ঘটনা স্মরণে আসতে নিজেও কান্না চেপে রাখতে পারল না। কোনোদিনও সাইফানকে মাফ করবে না। যেটা হয়েছে একদম ঠিক হয়নি, একদম না। দুজনের কান্না একাকার হয়ে গেল ঘরের নীরবতার সঙ্গে। আর এইদিকে আবির রুশানাকে বলছে, আপি প্লিজ ডাক না, নাপুকে একবার দেখা করিয়ে দে না, প্লিজ এখানে আসতে বল। আবির রুশানাকে অনেকক্ষণ ধরে বুঝাচ্ছে যেন নাফিসাকে এই বাসায় নিয়ে আসে। কিছুদিনের জন্য রুশানাদের বাড়িতে বেড়াতে এসেছে সে, আর এসে একরকম আবদার করে বসেছে নাফিসাকে ডাকার জন্য। ওই বাড়িতে আবির চাইলে নিজেও যেতে পারতো, কিন্তু গিয়ে কোনো লাভ হয় না। নাফিসার সঙ্গে ঠিক মতো কথা বলার সুযোগই পায় না। কখনো নিজের ঘরে বসে থাকে, আবার কখনো আফিয়া বেগম কিংবা রিশাদের সঙ্গে ব্যস্ত থাকে। রুশানা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন নাফিসার পরীক্ষার সামনে, এই সময় ডাকলে মেয়েটার পড়াশোনার ক্ষতি হবে। রুশানাও তখন মিষ্টির জামা কাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ আবির এসে ওর হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। নিজেও শুয়ে পড়ে মাথাটা রাখলো বোনের কুলের উপর। আবদারের সুরে বলল, আপি একেবারে পার্মানেন্টলি নিয়ে আসার ব্যবস্থা করে দে না প্লিজ। আমি আর দূরে থাকতে পারছি না। তুই একবার কথা বল সবার সঙ্গে। নাপুর তো এখন 18 বছর হয়ে গেছে। আমারও পড়াশোনা শেষ হয়ে যাবে অচিরেই। ওর সব দায়িত্ব আমি নেব, একটুও হেরফের করবো না। প্লিজ আমার সোনা বনু, একটু কথা বল না তুই। রুশানা মুচকি হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, আরো কিছুদিন যাক, তারপর দেখা যাবে। এত অধৈর্য হচ্ছিস কেন রে? বলেই ওর কানে হালকা টুকা দিল। আবির মুখটা কাত করে রেখে বিরক্ত গলায় বলল, আপি প্লিজ, আমি বিয়ের কথা বলছি আর তুই কানে দিচ্ছিস ধাক্কা, এটা একদম ঠিক না। রুশানা বিরক্ত স্বরে বলল, হ্যাঁ তুই তো বিয়ের জন্য লাফাচ্ছিস, আর ওইদিকে কেউ দিনকে দিন দামড়া হয়ে যাচ্ছে, বিয়ের নামই নিচ্ছে না। বিয়ের কথা বললে এমন মুখ ভান করে ফেলে যেন অপরাধ করে ফেলেছি। আবির বুঝে গেল বোন কার কথা বলছে, ও নিজেও বুঝে না। সাইমন ভাই আসলে বিয়ে করতে চায় না কেন? বয়স তো কম হলো না। সবসময় মুখটা গম্ভীর, আবার মাঝে মাঝে এমন আচরণ করে যেন কেউ ওর সঙ্গে কথা বললেই অপরাধ করেছে। এসব ভাবনা ঝেড়ে ফেলে আবির আবার রুশানাকে অনুনয় করে বলল, আপি সাইমন ভাইয়ের কথা বাদ দে না। আমরা ছোটগুলো আগে বিয়ে করে ফেললে ভাই তো লজ্জা পেয়ে করবেই তখন। আমারটা আগে করো না প্লিজ।
রোশনা এবার ভাইয়ের দিকে তাকিয়ে মুখ কুচকালো, তারপর বলল, ওরে আমার বিয়ে পাগল ছেলে রে, এবার তো মনে হচ্ছে নিজের বিয়ের ব্যবস্থা নিজেই করবি বুঝি। আবির বলল, আপি প্লিজ এমন করিস না, একটা ব্যবস্থা কর না প্লিজ। আবির 2 হাত জুড়ে বলল। রোশনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা করবো, এবার খুশি? এই কথাটা কানে যেতেই আবির লাফিয়ে উঠে রোশনার গালে দুটো জোরে চুমু দিয়ে দিল, তারপর বলল, এই না হলে আমার আপি, ইয়া ইয়া বলে খুশিতে 2 হাত প্রসারিত করে উঠলো। রোশনা চমকে বলল, এই এসব কি রে, ধৈরা একেবারে দিব। বিয়ের কথা শুনে কেমন লাফাচ্ছিস তুই? বড় বোনের সামনে লজ্জা করে না একটু? এখন যদি এতই নির্লজ্জ হস, বিয়ের পর কি করবি? আর এত নাচানাচি বন্ধ কর, এখন আর কোনো বিয়ের কথা বলবো না আমি, আগে নাফিসার পরীক্ষা শেষ হোক। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আর মাত্র 2-3 মাস আপি, এটুকুই আমি নিজেকে সামলে নিতে পারবো। রোশনা মুচকি হেসে মাথা নাড়ালো, তারপর বলল, কি আর বলবো তোদের, তুই আর সাইফান দুজনে একদম একরকম, পুরো বিয়ে পাগলা। আরেকজন যদি একটু এমন হতো আমি খুশি হতাম। ওই যে বুড়ো হয়ে যাচ্ছে এখনো বিয়ে করছে না, দেখি আবার যেভাবেই হোক পাকড়াও করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেই হবে। রোশনার কথাটা বলে হতাশভাবে দীর্ঘশ্বাস ফেললো। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।